ভারত মহাসাগরেও উত্তাপ ছড়ালো ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজকে লক্ষ্য করে এই মিসাইল হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। কিন্তু কিভাবে শত শত কিলোমিটার দূর থেকে এই অভিযান পরিচালনা করল ইরান? এদিকে 230টিরও বেশি আত্মঘাতী ড্রোন দিয়ে মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে কাঁপুনি ধরিয়েছে IRGC। যুদ্ধ শুরুর পর শত্রুপক্ষের বিরুদ্ধে এটি সবচেয়ে শক্তিশালী হামলা বলে দাবি ইরানের। প্রশ্ন হলো, মার্কিনীদের বিরুদ্ধে ইরানের প্রতিশোধের আগুন আরো কতদূর ছড়াতে চলেছে? ইরানের মিসাইলের তাণ্ডবের সাক্ষী হয়ে ভয়ে আগেভাগেই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে পালিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন, যা ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান করছে। এই রণতরীর নিরাপত্তায় মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের শক্তিশালী ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ, যেগুলোতে রয়েছে টমাহকের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র। কিন্তু এই যুদ্ধজাহাজকেও যেন পাত্তাই দিল না ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সেন্ট্রাল কমান্ড থেকে নির্দেশ পাওয়া মাত্র ইরানের গদর ও তালাইয়ে সিরিজের ক্ষেপণাস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা চালালো IRGC। এরপর কি জুটল মার্কিনী ডেস্ট্রয়ারের ভাগ্যে? ইরানের মিসাইল হামলার সময় দেশটির সীমান্ত থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি। এ সময় ট্যাঙ্কার থেকে প্রয়োজনীয় জ্বালানি ভরছিল মার্কিনী ডেস্ট্রয়ারটি। কিন্তু পথিমধ্যে ইরানের মিসাইলের তাণ্ডবে সাথে সাথেই যুদ্ধজাহাজটিতে আগুন ধরে যায় বলে দাবি IRGCর। 4 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি আরও জানিয়েছে, দেশটির উপকূল থেকে খুব বেশি দূরে অবস্থান না করায় মার্কিন যুদ্ধজাহাজটির বিরুদ্ধে সহজেই হামলা চালাতে সক্ষম হয়েছে IRGC। আর গদর সিরিজের ব্যালিস্টিক মিসাইলটি দিয়ে ইরান সর্বোচ্চ 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে পারে। এছাড়াও তালাইয়ে সিরিজের ক্রুজ ক্ষেপণাস্ত্রটি 1000 কিলোমিটারের মাঝে থাকা শত্রুপক্ষের যে কোনো সামরিক লক্ষ্যবস্তু নিমিষেই ধ্বংস করতে পারদর্শী। এমনকি এই ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই তার লক্ষ্যবস্তু পরিবর্তন করতেও সক্ষম। কেবলমাত্র এক লক্ষ্যেই ছুটছে না ইরান, একই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনার বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলছে IRGC। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে ইরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরাকে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে 230টিরও বেশি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে IRGC। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সহ ইরাকের ইরবিল ও আলী আল সালেম বিমান ঘাঁটির বিরুদ্ধে এই হামলা পরিচালনা করেছে তেহরান। ইরানকে আটকাতে চায় ইউক্রেন। কেন বলুন তো? ঠিক ধরেছেন, বন্ধু শত্রু নিজেরও শত্রু। এই হিসেবটাই ইউক্রেনের এই সিদ্ধান্তে আসার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ইউক্রেনের অভিভাবক রাষ্ট্র যুক্তরাষ্ট্র যখন ইরানকে দেখে নেবার সিদ্ধান্ত নিয়েছে, তখন ইউক্রেন আর বাদ থাকবে কেন? আর শুধু কি তাই, শত্রুর বন্ধু তো নিজেরও শত্রু। এই সমীকরণটাও এক্ষেত্রে প্রযোজ্য। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের জন্য জম রাষ্ট্র রাশিয়া ইরানের অন্যতম মিত্র। তাই ইউক্রেন এবারে এক ঢিলে যেন দুই পাখি মারবার জন্য মরিয়া হয়ে উঠেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার যুক্তরাষ্ট্রের কাছে নিজের সক্ষমতার প্রমাণ দিতে চায় মোড়ল রাষ্ট্রের প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করতে। তাই তো তেল পরিপূর্ণ চকচকে মাথায় আরও তেল ঢালার বিশেষ পরিকল্পনা এঁটেছেন এই প্রেসিডেন্ট। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে নিজেদের সমর বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তাব দিয়েছে ইউক্রেন। অথচ রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিজেদের পিঠ বাঁচাতে যুক্তরাষ্ট্রের কাছেই হাত পাততে হয় ইউক্রেনকে। চলুন জানা যাক কি সেই ইউক্রেনের বিশেষ পরিকল্পনা।
ইরানের ড্রোন হামলার বিরুদ্ধে নতুন এক উদ্যোগের ইঙ্গিত দিল ইউক্রেন। শুধু নিজেদের আকাশ রক্ষা করেই থেমে থাকতে চায় না তারা, বরং মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকেও একই হুমকি মোকাবেলায় সহায়তা করতে চায়। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউক্রেনের বিশেষজ্ঞদের উপসাগরীয় অঞ্চলে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। তার ভাষায়, ইউক্রেন এই হুমকি খুব কাছ থেকে দেখেছে, তাই এই অভিজ্ঞতা এখন মিত্র দেশগুলোর কাজে লাগতে পারে। জেলেনস্কি জানান, তিনি কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নেতাদের সঙ্গে, আর আলোচনা করেছেন জর্ডান এবং বাহরাইনের সঙ্গেও। আলোচনার মূল বিষয় ছিল কিভাবে ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা আরও শক্তিশালী করা যায়। এই উদ্যোগের পেছনে রয়েছে ইউক্রেনের সাম্প্রতিক যুদ্ধের বাস্তবতা। 2022 সালে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেন নিয়মিতভাবে ইরানি ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। বিশেষ করে শাহেদ ড্রোন ইউক্রেনের শহর ও অবকাঠামোর ওপর ব্যাপক আকারে আক্রমণে ব্যবহার করা হয়েছে। এই অভিজ্ঞতাই এখন কাজে লাগাতে চাইছে কিয়েভ। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের প্রযুক্তি, প্রতিরক্ষা কৌশল এবং বাস্তব যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি ইউক্রেনীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যে কোনো পরিকল্পনা এমনভাবে তৈরি করতে হবে যাতে মিত্র দেশগুলোকে সহায়তা করা যায়, কিন্তু ইউক্রেনের নিজের প্রতিরক্ষা দুর্বল না হয়ে পড়ে। কারণ ইউক্রেন এখনও যুদ্ধের মধ্যেই রয়েছে। প্রতিদিনই তাদের আকাশে দেখা যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই অন্যদের পাশে দাঁড়ানোর পথ খুঁজছে কিয়েভ। মধ্যপ্রাচ্যে চলছে এক অসম লড়াই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সংঘাত এখন আর শুধু বিস্ফোরণ আর পাল্টা হামলার খবর নয়, বরং এটি পরিণত হয়েছে সক্ষমতার পরীক্ষায়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পাল্টা আঘাতের শক্তি দ্রুত কমে আসছে, কিন্তু এই দাবি কতটা বাস্তব আর কতটা কৌশল, সেটাই এখন বড় প্রশ্ন। চলুন জানার চেষ্টা করি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখাতে সময় নেয়নি। লাগাতার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় শত্রুপক্ষকে টানা কয়েকদিন বেশ চাপে রাখে ইরান। মার্কিন হিসেবে এই দফায় যুদ্ধ শুরু হবার পর 500-র বেশি ব্যালিস্টিক মিসাইল এবং 2000-এরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। সংখ্যাটা নেহাইতি ছোট নয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে সেই ধার এখন কমছে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর লক্ষ্যভিত্তিক হামলায় ইরানের মিসাইল লঞ্চার, ড্রোন অবকাঠামো ও সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পাল্টা হামলার গতি আর আগের মতো নেই। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনার চেয়েও এগিয়ে। তার ভাষায়, ইরানের আক্রমণ সক্ষমতা হ্রাস পেয়েছে আর মার্কিন ও মিত্র বাহিনীর সামরিক অবস্থান শক্তিশালী হয়েছে। সংখ্যার দিক থেকেও বড় দাবি তুলেছে ওয়াশিংটন। বলা হচ্ছে, কয়েকদিনের ব্যবধানে ইরানের 2000-এর বেশি টার্গেটে আঘাত হানা হয়েছে। শুধু স্থলভাগ নয়, সমুদ্র পথেও আঘাতের কথা বলা হয়েছে। ইরানের 17টি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি, যার মধ্যে সাবমেরিনও রয়েছে। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা, প্রায় 200 যুদ্ধ বিমান, 2টি বিমানবাহী রণতরী ও কৌশলগত বোমারু বিমান। বিশ্লেষকদের মতে, এটি বহু বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশগুলোর একটি। অ্যাডমিরাল কুপার তুলনা করেছেন 2003 সালের ইরাক যুদ্ধের শুরুর সঙ্গে। তার দাবি, সেই সময়ের তুলনায় এবার শুরুতেই দ্বিগুণ মাত্রার আঘাত হানা হয়েছে। অর্থাৎ দ্রুত ও ব্যাপক চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে দুর্বল করার কৌশলই নেওয়া হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
তবে প্রশ্ন থেকেই যায়, ইরান কি সত্যি দুর্বল হয়ে পড়ছে, নাকি তারা কৌশল বদলে দীর্ঘমেয়াদী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে? অতীত অভিজ্ঞতা বলছে তেহরান সরাসরি সামরিক চাপের পাশাপাশি বিকল্প উপায়ে প্রতিরোধ গড়ে তুলতে অভ্যস্ত। এই মুহূর্তে সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো পরবর্তী ধাপ। যদি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে কি যুক্তরাষ্ট্র আরও গভীরে আঘাত হানবে, নাকি আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক তৎপরতা সংঘাতকে অন্য পথে নিয়ে যাবে? প্রশ্ন অনেক, তবে উত্তরগুলো অনিশ্চিত। যুদ্ধ নয়, টয়লেট নিয়ে এখন বিপাকে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরী। ৫,০০০ সেনা, কিন্তু কাজের টয়লেট মাত্র কয়েকটা। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে যেন টয়লেটের হাহাকার। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে, কিন্তু যুদ্ধ নয়। এখন এই বিশাল যুদ্ধ জাহাজের সবচেয়ে বড় সমস্যা টয়লেট। প্রায় ৫,০০০ সেনা আর নাবিকের জন্য সচল শৌচাগার হাতে গোনা মাত্র কয়েকটি। সংবাদ মাধ্যম এনপিআর ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৫,০০০ নাবিক ও সেনার এই বিশালকার রণতরীতে সচল টয়লেটের সংখ্যা এখন নগণ্য। অবস্থা এতটাই বেগতিক, এক একজন নাবিককে শৌচাগার ব্যবহারের জন্য ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। জাহাজটির অত্যাধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থার বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ার খবর গত ১৫ই জানুয়ারি এনপিআর দিয়েছিল। তখন এক প্রতিবেদনে বলা হয়েছিল, রণতরীটি মোতায়েন থাকা অবস্থাতেই এর বর্জ্য নিষ্কাশন নালাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এর ভ্যাকুয়াম সিস্টেমটি এতটাই জটিল, ডকইয়ার্ডে না ফেরা পর্যন্ত এটি মেরামত করা সম্ভব নয়। ফলে সাগরে থাকা অবস্থায় নাবিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে মার্কিন নৌবাহিনী অবশ্য দাবি করেছে, টয়লেটের এই সমস্যার কারণে তাদের যুদ্ধ প্রস্তুতি বা সক্ষমতায় কোনো প্রভাব পড়বে না। তবে শৌচাগার ব্যবহারের জন্য মার্কিন নাবিকদের এই হাহাকার ইন্টারনেটে হাসির খোরাক যোগাচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কয়েক মাস সাগরে থাকার পর আবারও মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে, কারণ ইরানের সঙ্গে এখন সরাসরি যুদ্ধে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘ সময় সাগরে থাকা এবং জাহাজের ত্রুটিপূর্ণ পয় নিষ্কাশন ব্যবস্থার কারণে সেনাদের মনোবল এখন তলানিতে। এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নানা আলোচনা ও ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। জাহাজের অচল টয়লেট এবং সেনাদের ব্যক্তিগত জীবনের ত্যাগের বিষয়টি নিয়ে অনেকে রসিকতা করছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক অবস্থান নিয়েও নেটিজেনরা বিভিন্ন প্রশ্ন তুলছেন। এই রণতরী গত জুন মাস থেকে টানা সাগরে অবস্থান করছে। প্রথমে ভূমধ্য সাগরে এবং পরে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন থাকার পর এটি এখন আবার পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানে সহায়তা করতেই জাহাজটির মিশনের এই বারবার পরিবর্তন ও সময়সীমা বাড়ানো হয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সাধারণত শান্তিকালীন সময়ে একটি বিমানবাহী রণতরীর মিশন ৬ মাস স্থায়ী হয়। অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমারি ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, পরিকল্পনাকারীরা জরুরি প্রয়োজনে মিশন কিছুটা দীর্ঘায়িত করার সুযোগ রাখলেও জেরাল্ড আর ফোর্ড এখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে সাগরে অবস্থান করছে। বর্তমানে মার্কিন নৌবাহিনীর বহরে ১১টি বিমানবাহী রণতরী রয়েছে, যেগুলো পূর্ব পরিকল্পিত সূচি অনুযায়ী বিশ্বজুড়ে দায়িত্ব পালন করে। বর্তমানে জেরাল্ড আর ফোর্ডের পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কনকেও মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। তবে দীর্ঘ সময় সাগরে অবস্থানের কারণে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের রক্ষণাবেক্ষণের কাজ ব্যাহত হচ্ছে। নৌবাহিনীর এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, জাহাজের ৬৫০টি শৌচাগার নিয়ন্ত্রণকারী বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় নিয়মিত সমস্যা দেখা দিচ্ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই ত্রুটি সরানোর জন্য গড়ে প্রতিদিন অন্তত একবার প্রকৌশলীদের ডাকতে হচ্ছে। তবে কি ইরানের হামলায় ভয়ে পালালো যুক্তরাষ্ট্রের সামরিক অহংকারের প্রতীক রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন? আর কেনই বা তথ্য লুকাচ্ছে যুক্তরাষ্ট্র? ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত বাড়ছে, দাবানলের মতো ছড়িয়ে পড়ছে উত্তেজনা। প্রতিটি ঘন্টা যেন নিয়ে আসছে নতুন নতুন দাবি, নতুন নতুন শক্তির প্রদর্শন। আর এই উত্তপ্ত বাস্তবতার মধ্যেই ইরান সামনে আনলো এক
চাঞ্চল্যকর তথ্য। মাত্র দুদিনে ইরানের হামলায় 650 মার্কিন সেনা হতাহত। এই দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের ভাষ্য, অপারেশন ট্রু প্রমিস 4 এর প্রথম 48 ঘণ্টাতেই মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও যুদ্ধ জাহাজে একাধিক সমন্বিত হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ অভিযানের মাধ্যমে আঘাত হানা হয়েছে বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি দাবি করেছেন 650 জনের বেশি মার্কিন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছেন। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র এ ধরনের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ না করলেও ইরানের গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের বিশ্লেষণ এই সংখ্যা নিশ্চিত করেছে। ইরানের আইআরজিসির সবচেয়ে আলোচিত হামলার কেন্দ্র বাহরাইন। সেখানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে একাধিকবার আঘাত হানার দাবি করেছে তেহরান। একটি নির্দিষ্ট হামলায় ১৬০ মার্কিন সদস্য হতাহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এসব হামলায় পারস্য উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। এমনকি একটি মার্কিন কমব্যাট সাপোর্ট জাহাজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে সবচেয়ে বড় দাবি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ঘিরে। আইআরজিসির ভাষ্য, চাবাহার উপকূল থেকে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত এই রণতরী লক্ষ্য করে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার পর রণতরীটি নাকি ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে সরে গেছে। একটি বিমানবাহী রণতরী কেবল যুদ্ধ জাহাজ নয়, এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি, শক্তির প্রতীক। তাই এর পিছু হটার দাবি কৌশলগতভাবে বড় বিজয় হিসেবেও দেখা হচ্ছে। ইরান বলছে এই অভিযান চলমান আগ্রাসনের জবাব। তাদের মতে এটি শুধু প্রতিশোধ নয়, বরং প্রতিরোধের ঘোষণাও। JBS Holdings Limited। তবে বড় প্রশ্ন রয়ে গেছে। এসব দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন হতাহতের সংখ্যা স্বীকার করা হয়নি। ফলে তথ্যের লড়াইও সমান তালে চলছে। লোকসানের এই ভার কি বহন করতে পারবে যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে যেন নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিপদ থেকে কি রেহাই পাবেন তিনি? হাজার হাজার মার্কিন সেনা, কয়েক ডজন যুদ্ধ বিমান এবং দানবাকৃতির রণতরী সহ ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যেতে বিপুল পরিমাণ সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে এনেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই সমরাস্ত্রগুলোই এখন ট্রাম্পের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রকে হারাতে হচ্ছে শত শত কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের নাগরিকদের কি জবাব দেবেন ট্রাম্প? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে নানান অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে আকস্মিক হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র, সেই সাথে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলও তৈরি করছে তেহরান। কিন্তু এটিকে ঘিরে পোক্ত কোনো তথ্য দিতে পারেননি মার্কিন শাসক। তবে শক্তিশালী মারণাস্ত্র দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে দিলেও এখন দেশটির পাল্টা প্রতিক্রিয়ার মুখে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের সামনে নাস্তানাবুদ অবস্থা যুক্তরাষ্ট্রের। চলমান এই যুদ্ধের প্রথম 4 দিনেই প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক রসদ হারিয়েছে যুক্তরাষ্ট্র। 4 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। আর এই ক্ষতির মূল কারণও অনুসন্ধানে বেরিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটির অবস্থান কাতারে, যেটি আল উদেইদ বিমান ঘাঁটি হিসেবে পরিচিত।
এই ঘাঁটিতে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের তৈরি AN/FPS 132 মডেলের শক্তিশালী রাডার সিস্টেম, যার মূল্য প্রায় 1.1 বিলিয়ন মার্কিন ডলার। শত্রুপক্ষের যুদ্ধবিমান হামলাসহ ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে প্রতিহত করার জন্য এই রাডার সিস্টেমকে ব্যবহার করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যা হামলা চালানোর আগেই সতর্ক বার্তা পাঠাতে সক্ষম। কিন্তু ইরানের ব্যালিস্টিক মিসাইলের তাণ্ডবে ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের মূল্যবান এই রাডার সিস্টেমটি। ক্ষতির হিসাব কেবল এতটুকুর মাঝেই থেমে থাকেনি। কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনীর একটি ভুলের জন্য যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে F-15E স্ট্রাইক ঈগল মডেলের 3টি অত্যাধুনিক যুদ্ধবিমান। জানা গেছে, ইরানের ছোড়া ড্রোনকে প্রতিহত করার সময় মার্কিনী ওই যুদ্ধবিমানগুলোর বিরুদ্ধে ভুল করেই প্রতিরক্ষামূলক হামলা চালায় কুয়েত, আর এতেই মার্কিন প্রশাসনকে গুনতে হয়েছে প্রায় 282 মিলিয়ন মার্কিন ডলার। ইরানের মিসাইল হামলায় ধ্বংস হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস শিল্পনগরীতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের 3rd মডেলের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমটিও, যার মূল্য প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আর্থিক এই ক্ষতির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখন রাজনৈতিকভাবেও টানাপোড়েনের মধ্যে আছেন। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু সেই নির্বাচনে পরাজয়ের মুখে পড়তে পারেন ট্রাম্প, এমন দাবি বিশ্লেষকদের। আর এ কারণে মার্কিন কংগ্রেসে তাকে অভিশংসনের মুখেও পড়তে হতে পারে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে একটি বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করে। পেন্টাগন পরবর্তীতে অভিযানটির নাম দেয় অপারেশন এপিক ফিউরি। প্রশ্ন উঠছে, চলমান এই অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র কি কি ধরনের সামরিক শক্তি ব্যয় করেছে এবং এতে কি পরিমাণ খরচ হচ্ছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে যে অভিযান শুরুর পর থেকে তারা ইরানের 1250টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। একটি পৃথক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানায়, তারা 11টি ইরানি জাহাজে হামলা চালিয়ে ধ্বংস করেছে। সেন্টকমের মতে, অপারেশন এপিক ফিউরিতে আকাশ থেকে সমুদ্র, স্থল থেকে নৌ, সকল জায়গা থেকে ইরানের নেতৃত্ব ও সামরিক স্থাপনা লক্ষ্য করে সমন্বিত হামলা চালানো হয়। এ অভিযানে হামলা এবং প্রতিরক্ষায় 20টিরও বেশি অস্ত্র ব্যবস্থা জড়িত রয়েছে বলে জানিয়েছে সেন্টকম। এই অভিযানে বিমান হামলা করতে যে যে যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে সেগুলো হলো B-1 এবং B-2 বোমারু বিমান, F-35 লাইটনিং II, F-22 র্যাপ্টর, F-15 ফাইটার জেট, F-16 ফাইটিং ফ্যালকন, FA-18 সুপার হর্নেট, A-10 আক্রমণকারী বিমান এবং EA-18G রোলার। ড্রোন এবং দূরপাল্লার স্ট্রাইক সিস্টেমের মধ্যে রয়েছে লুকাস ড্রোন, MQ-9 রিপার ড্রোন, M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম এবং টমাহক ক্রুজ মিসাইল। নৌশক্তির মধ্যে রয়েছে USS জেরাল্ড আর ফোর্ড এবং USS আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে 2টি বিশাল ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ P-8 পোসাইডন। কার্গো এবং ট্যাঙ্কারের মধ্যে রয়েছে C-17 গ্লোব মাস্টার, C-130 হারকিউলিস এবং আকাশে বিভিন্ন জ্বালানি ভরা ট্যাঙ্কার। চলমান সামরিক অভিযানের মোট খরচ অনুমান করা কঠিন। বিশেষজ্ঞদের মতে, নতুন যুদ্ধে আমেরিকার কত খরচ হতে পারে তা এত দ্রুত বলা সম্ভব নয়। স্টিমসন সেন্টারের একজন সিনিয়র ফেলো ক্রিস্টোফার প্রেবল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, পেন্টাগন খরচের তথ্য প্রকাশ করেনি, তাই আমরা কেবল অনুমান করতে পারি। আনাদুলু সংবাদ সংস্থার প্রতিবেদনে অনুমান করা হয়, অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘন্টায় আমেরিকা প্রায় $779 মিলিয়ন ব্যয় করে। এছাড়াও হামলার পূর্বে বিমান পুনঃস্থাপন, নৌজাহাজ মোতায়েন
এবং আঞ্চলিক সম্পদ একত্রিতকরণে অতিরিক্ত $630 মিলিয়ন ব্যয় হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির মতে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনা করতে প্রতিদিন খরচ হয় প্রায় $6.5 মিলিয়ন। তবে বিশেষজ্ঞরা মনে করেন যে বড় উদ্বেগ আসলে আর্থিক নয়, বরং অস্ত্রের মজুত, কারণ মজুত একসময় না একসময় শেষ হয়ে যাবে। প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বা SM-6 উৎপাদনের গতি এমন নয় যে দিনে শত শত বা হাজার হাজার তৈরি করা হচ্ছে। JBS হোল্ডিংস লিমিটেড। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হন।